আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো এই ইনকাম স্টেটমেন্টের ফরম্যাটটা আপনি কেমনে মাথায় রাখবেন বা কেমনে মনে রাখবেন। সত্যি বলতে আমি জাস্ট কিছু টেকনিক দেবো আপনাকে, যে টেকনিকগুলো মনে রাখতে পারেন না, এটা অনেকে বলেছে এটা আমরা এইদিকে মেমোরাইজ করি, এটাকে আমরা এইদিকে ভুলে যাই। আসলে এটা মেমোরাইজিং এর ব্যাপার নয়। আপনি র্যান্ডম এখানে যতগুলো এন্ট্রি আছে, যেমন ধরেন আমি জাস্ট একটু ফরম্যাট আকার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কতগুলো এন্ট্রি দেওয়া আছে, এগুলোকে আপনি যদি র্যান্ডম যদি মেমোরাইজ করে করতে যান না, আসলে এগুলো আপনি কখনো এভাবে করতে পারবেন না। আপনার যেটা করতে হবে, একটু টেকনিক্যালি যেতে হবে। টেকনিক্যালি কেমনে আমি জাস্ট আপনাকে একটু দেখাচ্ছি। ইনকাম স্টেটমেন্টের ফার্স্ট কাজ হবে নেট সেলস বের করা। তাহলে নেট সেলসের ফর্মুলা এটা তো কমন, এগুলো তো একটা 9-10 এর বাচ্চারা কিন্তু কিভাবে নিট বিক্রিটা বের করতে হয় এটা জানে। জাস্ট আপনি ওই ফর্মুলাটা মাথায় রাখেন, এটা এখান থেকে বসাই দেবেন। যেমন ধরেন সেলস প্লাস আনরেকর্ডেড সেলস, এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টে থাকবে। আমি একেবারে আপনাকে একসাথে দিয়ে দিচ্ছি কোনটা কোথায় কোথায় থাকবে। এটা কোথায় থাকবে? অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে। যদি অ্যাডজাস্টমেন্টে কখনো যদি আনরেকর্ডেড সেলস থাকে, এটাকে আপনি প্লাস করবেন। আপনি কেন প্লাস করবেন দেখেন, আপনি সেলস করছেন এখানে, স্যার আপনি মেমোরাইজ করলে এগুলো সত্যি ভুলে যাবেন। জাস্ট টেকনিকটা মাথায় রাখেন। যেমন ধরেন আনরেকর্ডেড সেলস, আপনি সেলস করছেন কিন্তু হিসাবভুক্ত করেন না। তাহলে দেখেন আমরা কোন টাইপসের এন্ট্রিগুলো আমাদের মিসিং হওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো অন অ্যাকাউন্ট সেলস। আর অন অ্যাকাউন্টের ফর্মুলা দিয়েছিলাম কি, রিসিভেবল ডেবিট আর সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে একদিকে আপনার অ্যাসেট বেড়ে গেছে, নাম হয়েছে কি রিসিভেবল, অপরদিকে আপনার ইনকাম বেড়ে গেছে, নাম হয়েছে কি সেলস। আপনার আগে সেলস যেই পরিমাণ থাকবে তার সাথে নতুনভাবে যে আর কিছু সেলস বেড়ে গেছে, ইনকাম বেড়ে গেছে না, এই জন্য আপনি কি করলেন, প্লাস করলেন। অপরদিকে যদি কখনো সেলস রিটার্ন অথবা ডিসকাউন্ট থাকে 2 টাকা মাইনাস করবেন। আর গুডস সোল্ড ফর, যেমন এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টে থাকবে। যদি কখনো আপনার অ্যাডজাস্টমেন্টে কি থাকে, যেমন আপনাকে গুডস সোল্ড ফর ফ্রি, এটা কিন্তু আপনাকে অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে। অ্যাডজাস্টমেন্টে যদি দেওয়া থাকে আপনি এটা মাইনাস করার পর যে অপশনটা পাবেন এটা হবে কি নেট সেলস। তার মানে আমরা করলাম কি, সেলসের সাথে আনরেকর্ডেড সেলসকে অ্যাড করলাম, সেলস রিটার্ন ডিসকাউন্ট মাইনাস করলাম, আর কি মাইনাস করলাম, গুডস সোল্ড ফর ফ্রি। এটা মাইনাস করার পর যেটা থাকবে এটা হবে কি নেট সেলস। এখন নেট সেলস থেকে আপনি কি মাইনাস করবেন, কস্ট অফ গুডস সোল্ড। ভালো করে খেয়াল করেন, কস্ট অফ গুডস সোল্ডের ক্ষেত্রে আমি শুধু আপনাকে বলবো 3টা জিনিস মাথায় রাখেন। কয়টা জিনিস? 3টা। ফার্স্ট অফ অল বিগিনিং ইনভেন্টরি, আপনি এটাকে 1 নম্বরে মাথায় রাখেন, এটাকে আমরা আলাদাভাবে লিখে ফেলবো। যদি কখনো কোনো একটা আপনার ম্যাথের মধ্যে বিগিনিং ইনভেন্টরি যদি দেওয়া থাকে না, এটাকে আপনি দিয়ে দিবেন। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি এটাকে মনে রাখার জন্য বলি কি রাখেন, আমি একটা গল্প আকারে এটাকে মনে রাখি। মনে করেন আপনি চীন থেকে বা চায়না থেকে আপনি কিছু প্রোডাক্ট নিয়ে আসছেন। তো আপনি প্রথমে কি করছেন দেখেন তো, পারচেজ করছেন। এখন চায়না থেকে প্রোডাক্টটা তো আপনার কাছে তো এমনি এমনি আসবে না, তাই না? এটার জন্য আপনাকে দিতে হবে একটা ট্রান্সপোর্টেশন। আপনি যদি এটাকে আমরা কি বলি, ফ্রেটিং, আপনি ট্রান্সপোর্টেশন দিচ্ছেন। এর সাথে আপনার আরো কি আছে দেখেন, এখন আপনি এগুলাকে চায়না থেকে কোথায় নিয়ে আসছেন, ধরে চিটাগং বন্দর নিয়ে আসছেন। আমরা এটাকে একটা গল্প আকারে মাথায় রাখি না। আপনি চায়না থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, তাহলে দেখেন আপনি যখন প্রোডাকশন কস্ট যখন ডিটারমাইন করেন তখন কি করেন, একটা প্রোডাক্ট কিনে আইনে ব্যবসায় আনা পর্যন্ত যতটুকু কস্ট আছে সবগুলো অ্যাড করার পরে একদম লাস্টে গিয়ে তার সাথে মুনাফা অ্যাড করে তখন সেল করেন, তাই না? তো জাস্ট এখানে এই গল্পটা একটু মাথায় রাখেন। এটাকে আমি মনে রাখার জন্য বলি কি চায়নার গল্প। কিরকম, আপনি চায়না থেকে তো প্রোডাক্ট নিয়ে আসছেন কিন্তু প্রোডাক্ট নামতে কোনো হিসাব নেই। আমরা গুডসকে কি বলি, পার্সেজ বলি, তাই না? আপনি পার্সেজ দিয়েছেন, আসার জন্য কি দিচ্ছেন আপনি, ফ্রেটিং, এই যে আপনার জাহাজ ভাড়া, এদিক জানা সবগুলো দিবেন না, দিবেন। আপনি ধরেন প্রোডাক্টগুলো চিটাগং বন্দরে চলে আসছেন, এখন বন্দর থেকে বন্দরে যে আসছেন তার জন্য আপনাকে দিতে হবে ট্যাক্স, দিতে হবে না? এটাকে বলা হয় ইম্পোর্ট ডিউটি। আপনি এটাকে কি করবেন, অ্যাড করবেন, ইম্পোর্ট ডিউটি। এখানে আরেকটা চার্জ আছে, এটাকে আমরা বলি কি ডক চার্জ। এটা কখন দিই আমরা, অর্থাৎ আমাদের সমুদ্র বন্দরের মধ্যে, সমুদ্র সীমা যে যে বন্দর সীমার মধ্যে যদি কখনো যদি যত ঘন্টা স্টে করে একটা জাহাজ, তার জন্য তত ঘন্টা পরিমাণ এটাকে দিতে হয় গভর্নমেন্টকে, একটা বেসিক্যালি ট্যাক্স দিতে হয় ওই সমুদ্র সীমার মধ্যে যেটাকে থাকতেছে। আপনি এরপর কি দিবেন, ওখানে ডক চার্জ দিলেন। এখন সবগুলো ফর্মালিটি যখন শেষ হবে, তাহলে বন্দর থেকে তো আপনার এখানে প্রোডাক্টগুলো তো জাহাজ থেকে কি, এখন ধরেন আপনি ডক চার্জ দিয়ে দিলেন, ইম্পোর্ট ডিউটি দিয়ে দিলেন, এখন পণ্যগুলোকে কি করতে হবে, ওখান থেকে নামাতে হবে না? তার যে একটা মজুরি আছে, এটাকে আমরা ইংলিশে কি বলি, ওয়েজেস। এখন বন্দরে যদি ফর্মালিটি সবগুলো যদি শেষ হয়ে যায়, ওখান থেকে আবার আপনি কোথায় আসবে, পণ্য সবগুলা আপনার দোকানে আসবে।
দোকান আসে আপনি প্লেসমেন্ট করবেন। তাহলে এখানে আমি যেহেতু ফ্রেট ইনটা একবার দিয়ে দিছি, এখানে দোকান থেকে আসার জন্য একটা ট্রান্সপোর্টেশন থাকতে পারে, আমি এটা একসাথে দিয়ে দিচ্ছি, এটা আলাদাভাবে দেওয়ার দরকার নেই। তাহলে এই সবগুলা অ্যাড করার পরে আপনি কি করলেন, প্লাস করলেন। এখন রিসিভ করার পর আপনি দেখলেন আপনার কিছু প্রোডাক্ট খারাপ পড়ে গেছে, রাখবেন নাকি মাইনাস করবেন? ঠিক মাইনাস করবেন। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে পারচেজ, প্রথমে এটা মাথায় রাখেন। এরপর আপনি যেটা করবেন তাহলে বিগিনিং ইনভেন্টরি, ওদিকে চায়নার গল্পটাকে মাথায় রাখবেন। যদি দুইটা হয়ে যায় এবার তাহলে আমরা এখানে ফরম্যাটে, যেমন পারচেজ মানে প্রথমে আপনি নেট পারচেজটা বের করবেন। নেট পারচেজ কেমন বের করবেন? ঠিক সেম ফর্মুলা এটার সাথে, সেলসের সাথে মিলিয়ে দেখেন আপনি। সেলস আনরেকর্ডেড সেলস দিয়েছেন না, এখানে কি দিয়েছেন দেখেন, আনরেকর্ডেড পারচেজ, সেলস ডিসকাউন্ট, পারচেজ ডিসকাউন্ট, সেলস রিটার্ন, পারচেজ রিটার্নের অ্যালাউন্সেস বা পারচেজ রিটার্ন, ফ্রি গুডস ডিস্ট্রিবিউশন, যেটাকে আপনি বলেন বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে কখন একটা কোম্পানি পণ্য বিতরণ করে, এটা হচ্ছে একদিকে অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে, একদিকে বিজ্ঞাপনটা আমার বেড়ে যায়, এটা থাকবে অ্যাডজাস্টমেন্টে। এটা কোথায় থাকবে? এটা থাকবে আপনার অ্যাডজাস্টমেন্টে থাকবে। এটা বিনামূল্যে পণ্য বিতরণ যখন করি তখন এটা করা হয় অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে, তাহলে আমার এক্সপেন্সটা বেড়ে গেছে। অপরদিকে আমার ক্রয়কৃত যে পণ্যগুলো নিয়ে আসি ফ্রিতে দেওয়ার পর আমার পণ্যের পরিমাণ কি হয়ে গেছে, কমে গেছে, এই জন্য পারচেসের এখান থেকে দিয়ে দিবেন, মাইনাস করবেন। তাহলে দেখেন নেট পারচেজ পেয়ে গেছি আমরা। এই যে কানেক্ট করার জন্য যে আমি আপনাকে একটা বললাম চায়নার গল্প, এটাকে আপনি বলতে পারেন স্টোরি অফ চায়না। এবার আসি আমরা তাহলে পারচেজ সংক্রান্ত যতগুলো খরচ থাকবে সবগুলো আপনি এখানে বসে দিবেন, মানে চায়নার গল্পটাকে পুরো দ্বিতীয় স্টেজে বসে দিবেন। যেমন ধরেন এখানে আছে ফ্রেটিন আছে, ওয়েজেস আছে, বসে দিলাম আমরা। এরপর আমরা খেয়াল করি এখানে গেলে দেখেন গ্যাস অ্যান্ড কোল, স্যালারি, ফ্যাক্টরি ম্যানেজার, ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি মেশিন, দুইটা কাজ। এবার এটাকে আপনি 3 নাম্বারে নেন। আমি এটা আপনাকে মনে রাখার জন্য বললাম, শুধু 3টা জিনিস মাথায় রাখবেন। 1 নাম্বার হচ্ছে কি আপনার, 1 নাম্বার হচ্ছে বিগিনিং ইনভেন্টরি বসে দেবেন। এরপরে যদি আমরা 2nd নাম্বারে যাই, এটা হচ্ছে চায়নার গল্পটা। লাস্ট আপনারা ভাবতে পারেন স্যার এখানে গ্যাস অ্যান্ড কোল, স্যালারি, ফ্যাক্টরি বা ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরি মেশিন এখানে কেন আসছে? এবার একটা জিনিস বলি আপনাদের, ওই যে আমরা কিছু ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইয়েতে একটু হালকা দেখে দিয়েছেন বা রিটেন আর্নিংস অথবা অনেক যে একটা ডিফারেন্স ক্রিয়েট করে, এই টাইপসের অনেকগুলো ছোটখাটো প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলো হিসাব করা হয়ে থাকে অনেক সময়। তাহলে এই ক্ষেত্রে আপনার মনে রাখবেন কেন যে এই জিনিসগুলো এখানে আসবে, ইজি একটা টেকনিক আছে। আপনার কখনো এক্সপেন্স নিয়ে তো আইডিয়া আছে আশা করি আমাদের সবার, এটা 2 প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট। ডিরেক্ট মানে কোনগুলা, আমি যদি আপনাকে ইজি করে বলি, যে সকল এক্সপেন্সেস গুলা সরাসরি পারচেজ অ্যান্ড প্রোডাকশনের সাথে জড়িত, মানে উৎপাদনের সাথে জড়িত। হোয়াট ডু মিন বাই ডিরেক্ট এক্সপেন্সেস? Direct expenses included all the expenses of purchase and production relevant expenses, অর্থাৎ ক্রয় সংক্রান্ত যতগুলো খরচ থাকবে এবং উৎপাদন সংক্রান্ত যতগুলো খরচ থাকবে, যদি সেটা উৎপাদন বেসড কোনো একটা মানে প্রোডাকশন বেসড কোনো একটা যদি প্রতিষ্ঠান হয়ে থাকে, সবগুলো এখানে আসবে। তাহলে এখন আমি আপনাকে রিলেট করে দিচ্ছি। নাম্বার 1 বিগিনিং ইনভেন্টরি, নাম্বার 2 অল ডিরেক্ট এক্সপেন্সেস, যার মধ্যে পার্চেজ সংক্রান্ত মানে এটা মনে রাখার উপায় বলেছিলাম স্টোরি অফ চায়না, এখানে চায়নার গল্পটা আসবে। পারচেজটা মনে রাখার উপায় কি বলেছিলাম, চায়নার গল্পটা, ওই নেট পারচেজের সাথে বাকি যা থাকবে সবগুলো এখানে অ্যাড হয়ে যাবে। আর একদম লাস্টে কি প্রোডাকশন এখানে আসবে, মানে ফ্যাক্টরি সংক্রান্ত। প্রোডাকশনটা আপনি কেমন বুঝবেন, ফ্যাক্টরি সংক্রান্ত যতগুলো খরচ আসবে, যেমন ধরেন গ্যাস অ্যান্ড কোল, স্যালারি, ফ্যাক্টরি ম্যানেজার বলা আছে, ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি মেশিন, কিসের একটা ফ্যাক্টরি মেশিনের হতে পারে। আমি যদি বলি এখানে ইলেকট্রিক বিল আর কিচ্ছু দিই নেই, তাহলে এটা সরাসরি আপনার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে যাবে। যদি বলি আমি ইলেকট্রিক বিল অফ ফ্যাক্টরি, ফ্যাক্টরি মানে কারখানা সংক্রান্ত যতগুলো খরচ আসবে না, সবগুলো আপনার এখানে কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে চলে আসবে। আশা করি আমি বুঝাতে পারছি। তার মানে আমি মনে রাখার সুযোগ পাই বলেছিলাম কি 1 নম্বরে কি বসবে, দেখেন কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে 3টা জিনিস। 1 নম্বর হবে বিগিনিং ইনভেন্টরি, দিয়ে দিলাম বিগিনিং ইনভেন্টরি। 2 নম্বরে বসালাম ডিরেক্ট এক্সপেন্স, ডিরেক্ট এক্সপেন্স। এটা মনে রাখার উপায় কি, এখানে শুধুমাত্র পারচেজ অ্যান্ড প্রোডাকশন রিলেভেন্ট যতগুলো থাকবে সবগুলো অ্যাড হবে। এই দুইটার সাথে অ্যাড করার পরে আপনি জাস্ট মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, মাইনাস করবেন ক্লোজিং
ইনভেন্টরি। মাইনাস করার পর যে অ্যামাউন্টটা পাবেন এটাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। আমি আপনাকে দেখাচ্ছি এবার এই জিনিসটা। দেখেন 2 নাম্বার হয়ে গেছে। এবার 3 নাম্বারটা দেখেন তো, এই যে এন্ডিং ইনভেন্টরি যেটাকে দেখছেন এটাকে আপনি 3 নাম্বার দেন। এটাকে আপনি কি করছেন দেখছেন মাইনাস, সবগুলো অ্যাড করার পর যখন মাইনাস করে আপনি এখানে যে অ্যামাউন্টটা পাচ্ছেন এটাকে বলছে কি কস্ট অফ গুডস সোল্ড। তার মানে কস্ট অফ গুডস সোল্ড মনে রাখার জন্য আবার বলছি 3টা জিনিস। এক, বিগিনিং ইনভেন্টরি। 2 number, direct expenses. There are 2 types of direct expenses. The first one is the purchase relevant all expenses, and the second one is production relevant all the expenses. উৎপাদন সংক্রান্ত আপনার যতগুলো খরচ থাকবে, ক্রয় সংক্রান্ত যতগুলো খরচ থাকবে সবগুলো আপনার কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে চলে আসবে। ক্রয় সংক্রান্ত মনে রাখার টেকনিক বলেছিলাম চায়নার গল্প দিয়ে, মানে চায়না থেকে পণ্যগুলো আনতে যতগুলো খরচ চাই এই রিলেভেন্ট করে আপনি মনে রাখতে পারেন। আমি যে স্টুডিও আপনাকে লিখে দিয়েছিলাম এটাতে। আর এগুলো মনে রাখার উপায় হচ্ছে কিরকম, ফ্যাক্টরি রিলেভেন্ট, ফ্যাক্টরিতে উৎপাদন হয় তাই না, তাহলে ফ্যাক্টরির যতগুলো খরচ থাকবে এখানে চলে আসবে যদি কয়েকটি এন্ট্রি থাকে এরকম ম্যাথের মধ্যে। আর 3 নাম্বার, যদি কখনো আপনার এন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক থাকে এটাকে আপনি মাইনাস করে যেই ফিগারটা এখানে আসবে এটাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। এবার আমরা দেখি নেট সেলস থেকে আমরা যখন কস্ট অফ গুডস সোল্ড এর ফাইনাল অ্যামাউন্ট যেটা সেটা যখন মাইনাস করে যে অ্যামাউন্টটা পাই এটাকে বলি কি আমরা গ্রস প্রফিট। তার মানে গ্রস প্রফিটের ফর্মুলা কি, আপনাকে যদি বলা হয় গ্রস প্রফিট ডিটারমাইন করেন তাহলে শুধুমাত্র নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড এর ফর্মুলাটা কি করে দিবেন, মাইনাস করলে আপনি যেটা পাবেন সেটা হবে কি গ্রস প্রফিট। এবার আসেন অপারেটিং এক্সপেন্সেস। আমি এটাকে মনে রাখার জন্য ইজিলি বলি, এখানে আপনি শুধুমাত্র 3 ধরনের এক্সপেন্সকে মাথায় রাখেন। হ্যাঁ, আমি যদিও এখানে আপনাকে ক্লারিফাই করে দিচ্ছি জিনিসগুলো কি কি, যেমন ধরুন সেলিং এক্সপেন্সেস, আরও কি কি আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, আরও স্পেসিফিক করে যদি বলি ডেপ্রিসিয়েশন। শুধু আপনার এখন তাহলে অপারেটিং এক্সপেন্সেস মানে মনে রাখার টেকনিক কি বলেছি আমি আপনাকে, এখানে 3টা জিনিস বসবে। এক, সেলিং এক্সপেন্সেস, সেলিং সংক্রান্ত যতগুলো খরচ থাকবে, যেমন ধরেন সেলস, স্যালারিজ এক্সপেন্সেস, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, ব্যাড ডেপ্টটা একটু আমরা কথা এক পাশে রাখতেছি, এটা নিয়ে একটা ছোট্ট কাজ আছে। সেলসম্যান স্যালারিজ এগুলোকে বলা হচ্ছে কি আপনার সেলিং এক্সপেন্সেস, তাই তো। তবে সেলিং এক্সপেন্সের মধ্যে আপনার মনে রাখার উপায় হচ্ছে কিরকম, এখানে ব্যাড ডেপ যেটা আছে, এই যে আপনি এখানে কিছু 2টা জিনিস দেখতেছেন এখানে, প্লাস নিউ ব্যাড ডেপস প্লাস নিউ ব্যাড ডেপস প্রভিশনস, এগুলো সবগুলো আসবে আপনার অ্যাডজাস্টমেন্ট থেকে। অর্থাৎ আপনি অ্যাডজাস্টমেন্টের ডেটর অথবা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যে টাকাগুলো বাদ দিবেন না এগুলো সব এখানে আসবে। এটা কখন ক্রিয়েট হয়, আমি যখন বুঝতে পারি আমার রিসিভেবল আমাকে টাকা দিবে না তখনই মূলত আমার কি ক্রিয়েট হয়, ব্যাড ডেপটা ক্রিয়েট হয়, তাই না। এটা কিন্তু আপনাকে ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে, এটা ম্যাথের মধ্যে যে একটা রেওয়া মিল দেওয়া থাকবে এটা এখানে আপনাকে দেওয়া থাকবে। এটার সাথে যেগুলো প্লাস করছেন এগুলো সবগুলো হচ্ছে অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে। আপনাকে যদি অ্যাডজাস্টমেন্টে গিয়ে বলা হয় 2000 টাকা ইজ আনকালেক্টেবল ফ্রম দ্য ডেটর্স, তার মানে আপনি দেনাদার থেকে কত টাকা পাবেন না, 2000 টাকা পাবেন না, অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট উইল বি কনসিডার্ড অ্যাজ 2% ব্যাড ডেপস। এখন পরবর্তী আরো যে আছে তারপর আপনার 2% কি করতেছেন, ব্যাড ডেপস ধরতেছেন। এই যে অ্যাডজাস্টমেন্টে কিছু জিনিস এরকম বলা থাকে না, এগুলো মূলত ব্যাড ডেপটা ধরা হয় আপনার ডেটরের উপরে বা দেনাদারের উপরে। অর্থাৎ দেনাদার থেকে যেই টাকাটা আমি পাবো না এটাকে বলা হচ্ছে কি ব্যাড ডেপস। তাহলে দেনাদার থেকে যেগুলো আপনি পাবেন না, আপনার দেনাদারের পরিমাণটা কমে যাবে যদি আপনি ডেটর থেকে বা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে টাকাটাকে কি করেন, ডিডাক্ট করেন, বাদ দিয়ে দেন। ঠিক যে টাকাগুলো বাদ দিয়ে দেন না এগুলো এদিকে আপনার খরচের পরিমাণটাকে কি করে বাড়িয়ে দেয়। এই জন্য এই টাকাটা মূলত এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে আসে। তাহলে 1 নাম্বার কি বলছি আমি, সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্সের মধ্যে একটা আলাদা মাথায় রাখতে হবে, শুধুমাত্র এখানে ব্যাড ডেপসটা আসবে। 2 নাম্বার, যতগুলা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আছে, যেমন ধরুন অফিস স্যালারিজ এক্সপেন্সেস, অফিস রেন্ট, ইলেকট্রিক বিল, গ্যাস, অফিসের যদি বলা থাকে সাপ্লাইস এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স। এই ইউটিলিটিসের মধ্যে কিন্তু সবগুলো চলে আসছে এখানে, গ্যাস, বিদ্যুৎ, পানি যা থাকে সব এখানে চলে আসছে। জেনারেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, কনভেন্স এক্সপেন্স, অফিস লাইটিং অ্যান্ড ইলেকট্রিসিটি এক্সপেন্স, পোস্টেজ, টেলিগ্রাম, এই টাইপসের যতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে এগুলো সব চলে আসবে। আবার থার্ড অপশন, ডেপ্রিসিয়েশনের যতগুলো অ্যামাউন্ট থাকবে না এগুলো সবগুলো মূলত আপনার অ্যাডজাস্টমেন্ট থেকে আসবে এখানে, এগুলো অ্যাডজাস্টমেন্ট থেকে আসবে। তার মানে আমরা মনে রাখার জন্য বলেছি কি, টোটাল অপারেটিং এক্সপেন্সকে আপনি মনে রাখবেন 3 ধরনের এক্সপেন্স দিয়ে। 1 নাম্বার হচ্ছে কিরকম, সেলিং এক্সপেন্স, তবে মাথায় রাখতে হবে এখানে ব্যাড ডেপস থাকবে যেটা অ্যাডজাস্টমেন্টের কাজ করতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ যতগুলো এক্সপেন্সেস আছে সবগুলো এখানে আসবে। আর সবার লাস্টে ডেপ্রিসিয়েশন যেটা থাকবে, যেটাকে আপনারা অবশ্যই বলেন, এগুলো সবগুলো আসবে আপনার অ্যাডজাস্টমেন্ট থেকে। তাহলে যদি এটা হয় এরপর আপনি কি পাবেন, টোটাল অপারেটিং এক্সপেন্সেস পাবেন।
তার মানে অপারেটিং এক্সপেন্স এই তিনটা জিনিস মাথায় রাখলে আমাদের হয়ে যাচ্ছে। এবার কি বলছে দেখেন, আমরা এই যে গ্রস প্রফিট পেলাম না, গ্রস প্রফিটে যে একটা অ্যামাউন্ট আছে ওখান থেকে আমি 3 ধরনের কস্ট মাইনাস করলে যে দেখছেন একটা ফাইনাল অ্যামাউন্ট হয়েছে, ইনকাম থেকে এক্সপেন্স আমরা সবগুলো দিয়ে মাইনাস করি, যে অ্যামাউন্টটা পাই এটাকে বলে কি অপারেটিং প্রফিট। এটা আমার 3 নাম্বার স্টেপের মধ্যে, মনে রাখতে পারেন এটা। এবার এরপর আসছে কি নন অপারেটিং ইনকাম অথবা আদার ইনকাম। এটা বোঝার সোজা উপায় হচ্ছে কি জানেন, এগুলো মনে রাখার দরকার নেই আপনার। সেলস ছাড়া সব ইনকাম, সেলস অথবা সার্ভিস ইনকাম। অনেক সময় এরকম হতে পারে, এটা তো মনে করেন আমি একটা কোম্পানির হিসেবে দেখাচ্ছি বিদায় এটাকে এরকম দেখাচ্ছি আমি। এখন যদি সেলস অথবা যদি এটা কোনো একটা সার্ভিস বেস যদি প্রতিষ্ঠান হয়, তাহলে সার্ভিস ছাড়া সব ইনকাম। তার মানে সেলস এবং সার্ভিস ছাড়া যত ধরনের ইনকাম থাকে সবগুলো কোথায় আসবে, এখানে আসবে। যেমন ধরেন এখানে ইনকামের মধ্যে আপনি খেয়াল করে দেখেন, আমি শুধু এখানে একটা ইনকামের হিসাব করছি, এটা নেট সেলস, এরপর থেকে সবগুলো কিন্তু এক্সপেন্সকে ডিডাক্ট করি, তাই না? এগুলো সব এক্সপেন্স দেখেন। কিন্তু এখানে এই জন্য মনে রাখে যে ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, গেইন অন সেল অফ এনি অ্যাসেট, হঠাৎ মানে কোন একটা সম্পদ বিক্রি করার ফলে যে একটা ইনকাম হয় সেটাকে লিখছেন। অ্যাপ্রেন্টিসশিপ, প্রিমিয়াম। এই যে এটাকে মনে রাখার সুযোগ উপায় হচ্ছে কি নন অপারেটিং ইনকাম অথবা আদার ইনকাম। এটা হচ্ছে সেলস ছাড়া যতগুলো ইনকাম আছে সবগুলো আপনি এখানে বসে দিবেন। এবার আসেন নন অপারেটিং এক্সপেন্স। এটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, লস অন ডিসপোজাল ব্যাংক অফ অ্যাসেটস, ব্যাংক চার্জ, এক্সিডেন্টাল লস, এগুলো যদি অ্যাড করেন মাইনাস করার পর যেটা থাকবে এটাকে আমরা বলি কি নেট ইনকাম বিফোর ট্যাক্স। এখান থেকে যদি কখনো ট্যাক্স রেট দেওয়া থাকে, ইনকাম ট্যাক্স দেওয়া থাকে, মাইনাস করার পর যে অ্যামাউন্টটি পাবেন এটাকে আমরা বলতেছি কি নেট ইনকাম আফটার ট্যাক্স। এবার আমি যদি পুরাটাকে যদি আপনার একটা সামারি করি, জিনিসটা হচ্ছে এরকম। ফার্স্ট অফ অল আমরা নেট সেলস বের করব, নেট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব। এখানে 3 ধরনের টেকনিক বলছি কস্ট অফ গুডস সোল্ড। 1 হচ্ছে কি আপনার বিগিনিং ইনভেন্টরি, 2 হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস। এটা 2 টাইপস, একটা হচ্ছে কিরকম প্রোডাকশন বেসড, একটা পারচেজ বেসড। পারচেজটা মনে রাখার জন্য এটা চাইনার গল্প বলেছিলাম, আর প্রোডাকশন বলেছিলাম কারখানা সংক্রান্ত সবগুলো। এর দুটো অ্যাড করার পর আপনি যখন ক্লোজিং স্টক অথবা যখন এন্ডিং ইনভেন্টরিজ ডিডাক্ট করবেন, যে অ্যামাউন্টটা পাবেন এটা হবে কস্ট অফ গুডস সোল্ড। এবার আপনি নেট সেলস থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করবেন, যেটা পাবেন সেটা হবে কি গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে আপনি যখন অপারেটিং এক্সপেন্সেসকে মাইনাস করবেন, এখন অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে আপনার 3 ধরনের খরচ থাকে। একটা সেলিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, যার মধ্যে স্পেশালি মনে রাখতে বলেছিলাম কি ব্যাড ডেটস। 2 নাম্বার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া থাকবে। থার্ড অপশন হচ্ছে ডেপ্রিসিয়েশন, যেটা আপনার অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকবে। অপারেটিং এক্সপেন্সে এই 3 ধরনের খরচ থাকবে, এগুলো মাইনাস করার পর যেটা পাবেন সেটা হবে কি অপারেটিং প্রফিট। এর সাথে আদার্স ইনকাম বা নন অপারেটিং ইনকামকে অ্যাড করবেন। এটা মনে রাখার উপায় কি সেলস ছাড়া অথবা সার্ভিস ছাড়া যতগুলো ইনকাম আছে সবগুলো এখানে আসবে। এরপর আপনি নন অপারেটিং এক্সপেন্স যখন মাইনাস করবেন, নেট ইনকাম বিফোর ট্যাক্স পাবেন। ট্যাক্স বাদ দিলে যেটা পাবেন সেটা হবে কি নেট ইনকাম আফটার ট্যাক্স। এই হচ্ছে পুরো একটা ইনকাম স্টেটমেন্ট মনে রাখার খুবই কমন একটা টেকনিক। আশা করি ইনশাল্লাহ ইনকাম স্টেটমেন্ট মনে রাখতে এখন আর কারো তেমন সমস্যা হবে না। জাস্ট আপনি যখন ম্যাথগুলো করতে যাবেন, যেমন আমি যখন আপনাকে ম্যাথগুলো করাবো, তখন অনেস্টলি আমি জাস্ট এই টেকনিকগুলো আপনাকে অ্যাপ্লাই করে করে ম্যাথগুলো করাবো। তার আশা করি এখানে আর কারো কোনো ইনশাল্লাহ সমস্যা নেই।